কোশ্চেনটা ছিল এরকম যে কোন বস্তুতে 246 বল প্রয়োগ করে ঠিক আছে এর 1 2 3 সরণ হয়, ঠিক আছে? কাজের পরিমাণ কত? কাজের পরিমাণ কত? ওকে, তোলা হয়ে গেছে নাকি এর মধ্যে? এত তাড়াতাড়ি কেমনে তোলেন? আচ্ছা, সো এই ম্যাথটা করতে গেলে এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? এখানে কি আমরা w = fs একটা আছে এরকম ভেক্টর কোয়ান্টিটি দিয়ে, আরেকটা আছে w = fs cos θ, এই ভেক্টরটা থেকেই সরি ডট প্রোডাক্টের থেকে এটা আসছে w = fs cos θ। হ্যাঁ, আচ্ছা এটা থেকে এটা কেমনে আসছে এটা বুঝুন? না। আচ্ছা, আপনি একটা জিনিসকে ফোর্স দিলেন এই পাশে, এখানে একটা মেসি এসে বলের মধ্যে লাথি মারছে, দিল এখান থেকে লাথি, এখন বলটা এইদিকে ও ফোর্সটা দিছে, কিন্তু কোনো একটা কারণে বলটা এইদিকে চলে গেল। হ্যাঁ, মানে অবজেক্টটা এই কারণে এদিকে দিছে, ও যদিও সোজাসুজি মারছিল কিন্তু বলটা কেন কোনো একটা কারণে হয়তোবা এখান থেকে আরেকজন এসে ধাক্কা মারার কারণে অবজেক্টটা এইদিকে চলে গেল বলটা। এখন তাহলে সরণটা ঘটছে কোন দিকে? এই দিক বরাবর না? কিন্তু বল প্রয়োগ করছিল কোন দিকে? ওর মেইনলি বল প্রয়োগটা ঘটছিল এদিকে। আচ্ছা, ভালো কথা। এখন উপর থেকে যদি একটা মানে লাইট মারেন, ঠিক আছে, উপর থেকে যদি আপনি একটা লাইট মারেন, তাহলে এই যে এটার ছায়াটা পড়বে কতটুকু জায়গায়? এতটুকু জায়গার মধ্যে পড়বে না? উপর থেকে যদি আপনি একটা ধরেন বাল্ব নিয়ে এটা এখান থেকে আলো মারেন, তাহলে এটার একটা ছায়া পড়বে। ওই যে লম্ব বিক্ষেপ করছেন, মনে মনে আছে? লম্ব বিক্ষেপ মানে কি? আসলে একটা ছায়া। আপনি একটা কলম, আমি মনে হয় দেখাইছিলাম, একটা কলম যদি রাখেন, ওই কলমের উপরে যদি আপনি সোজাসুজি এরকম ভার্টিক্যালি যদি আপনি লাইট ধরেন, এরকম টেরা বেঁকা ধরলে হবে না, কিন্তু এরকম যদি টেরা করে আপনি স্টাইল করে মোবাইলে সেলফির মতো ধরেন, তাহলে আবার হবে না, একদম সোজা ধরতে হবে, স্ট্রেট। তো তখন এই যে নিচে একটা ছায়া পড়তেছে, ছায়া দেখাতে গিয়ে আমি তো মুছতে ছায়া তো একটা জায়গায় 10টা দেখা গেল। আচ্ছা, এখানে যে ছায়াটা পড়বে এই ছায়ার দৈর্ঘ্যটা কত? এটা কিভাবে বের করেন? বের করতে পারবেন? না, পারবেন। আচ্ছা, আচ্ছা, ছায়া কোনটা? এই যে ভূমি বরাবরই? এই যে কালোটা, এই ছায়াটা কত? এটা যদি একটা থিটা অ্যাঙ্গেল হয় এটা তো তাহলেও কি পারবেন? ভূমি। হ্যাঁ, এটা ভূমি। এই ভূমিটার দৈর্ঘ্য কত? আমরা তো জানি w = f ইনটু বল ইনটু বলের দিকে সরণের উপাংশ, এটা পড়ছিলাম, বলের দিকে সরণের উপাংশ। হ্যাঁ, সরণের উপাংশ। সো এখন বলটা তো f, কিন্তু এই যে বলের দিকে সরণের উপাংশটা কেমনে বের করব? বলের দিকে সরণ মানে বল এইদিকে করছে কিন্তু সরণটা যদি যদি এদিকে করছে, কিন্তু আমরা চাইতেছি cos থিটা। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটার ভ্যালু বের করবো। তাহলে এটা যদি আননোন হয়, x ধরলাম, তাহলে x/s ইকুয়াল টু কি? cos থিটা না? যেহেতু আমার এই দৈর্ঘ্যটা বের করতে হবে। হ্যাঁ, এটা ধরলাম যে এটা s এর জায়গায় 3 মিটার যদি ধরতাম, তাইলে মনে হয় আপনার অনেক সুবিধা হতো। এটা x হলো, এটা 3 হলো, এটা হলো থিটা, তাহলে কি হতো? ভূমি বাই অতিভুজ করতাম না আমরা? বুঝতে পারছি এবার? তাহলে x ইকুয়াল টু কত হবে? অতিভুজের কোসাইন থিটা। এটা আসলে এত কিছু দরকার ছিল না কিন্তু রামেশা,
আমরা কিন্তু শিখছিলাম একটা টেকনিক, শর্টকাট টেকনিক, যে অতিভুজ যদি বলা থাকে তাহলে ভূমি হবে অতিভুজের কোসাইন থিটা। মনে আছে এটা? অতিভুজের কোসাইন থিটা। আপনি যদি অতিভুজটা জানেন তাহলে কোসাইন অতিভুজের সাথে থিটা। কোসাইন থিটা করলেই হতো। আর যদি আমার লম্ব দেওয়া থাকতো তাহলে কি করতাম? সরি 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 লম্ব বের করতে বলে, তাহলে কি হবে? এটা এসি থাকলো, লম্বের মান কত হবে বলেন তো? অতিভুজের কি কোনটা? অতিভুজের সাইন থিটা। ইয়েস, তোমার মনে পড়ছে? এত কিছু চিন্তা করার দরকার নেই। ভূমি বললেই অতিভুজের কোসাইন থিটা, লম্ব বললে অতিভুজের সাইন থিটা। অতিভুজের সাইন থিটা। আচ্ছা, এখন এইখানে ডাব্লিউ ইকুয়াল টু অনেকগুলো সিচুয়েশন কিন্তু দাঁড়ায় গেল আমাদের সামনে। এটা একটা সিচুয়েশন, এটা হলো ডট প্রোডাক্ট বলা হয়, ডট দিয়ে প্রকাশ করে, এই জন্য এটাকে বলা হয় ডট প্রোডাক্ট। তারপরে হলো এটাকে আবার ডট প্রোডাক্ট থেকে এফএস কস থিটা বের করা হয়। আচ্ছা, এটা একটা সিচুয়েশন। সো আমরা এখন কোনটা নিয়ে কাজ করব? আমরা কি এটা নিয়ে কাজ করব না এটা নিয়ে কাজ করব? এটা একটা বিশাল বড় কোশ্চেন। আন্দাজে বললেন না যে এখানে থিটা দেওয়া নেই, সো থিটা নিয়ে কাজ করব না, এটা হবে না আসলে। হ্যাঁ, এটা কোনো লজিক নাই, এখানে থিটা দেওয়া থাকতে পারতো, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। আপনারা কনফিউজ করে দিলাম। এবং এটা এইটাই করে আসলে ভর্তি পরীক্ষাগুলোতে, যে আপনাকে এখানে একটা ইচ্ছা করে, আচ্ছা এই কোশ্চেনের মধ্যে এটা দিয়ে দেন যে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি দিয়ে দেন, এবং লেখেন এখানে থিটা কাজে লাগবে না। কেন লাগবে না? কারণ এখানে বলটা ধ্রুব নয়, কারণ এখানে বলটা ধ্রুব বল না। ধ্রুব বল না মানে কি? মানে বলের মানটা এখানে বারবার চেঞ্জ হইতেছে। চেঞ্জ হবে। কেন চেঞ্জ হইতেছে কি দেখা বুঝলাম? যে সরণ চেঞ্জ হতে বারবার। এখানে কি 3টা বলের মান দেওয়া আছে না? কোন বস্তুতে 2, 4, 6, ওই যে আমরা বলছিলাম আমরা এক এক, এই অবজেক্টটা আছে, এখানে একবার মেসি এসে লাথি মারলো 2 নিউটন ফোর্সে, তারপরে রোনালদো এসা আমার শক্তি একটু বেশি, আমি আর একটু জোরে মারি 4। হ্যাঁ, এরপরে আসলো সেই কি বলে ইব্রাহিমোভিচ, ও এসে বললো আমার শক্তি বেশি, আমি আরো জোরে মারবো, তো ও আবার 6 নিউটন ফোর্সে মারলো। তো এখন 3টার কারণে বলের স্মরণ হলো 3টা। আমরা একদিন ধরে নিতেছি একটা অবজেক্টের উপর 3 রকমের কি বলা হলো বল দেওয়া হলো, একটা বলের উপরে 3জন মিলে লাথি মারলো, ঠিক আছে? তো এখানে কাজের পরিমাণ কত? তাহলে কি 3জন 3 পরিমাণ ফোর্স নিয়ে কাজ করছে, এই জন্য এই বলটা কেমন হবে না? ধ্রুব বল হবে না, বা এখানে বলটা বারবার কি হইতেছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? এই জন্য এখানে থিটার ভ্যালু যদি আপনাকে দিয়ে দেয় আপনি কনফিউজ হবেন না। আপনার মাথায় রাখতে হবে এখানে বল ধ্রুবক বল হওয়ার জন্য কাজের পরিমাণটা, সরি থিটার ভ্যালুটা আমার কোনো কাজে লাগবে না, আকাজের জিনিস, ঠিক আছে? আচ্ছা, আপনারা যদি এখানে বস্তুর ভর দিয়ে দিতাম তাহলে কি আপনার কোনো কাজ হতো কিনা? কোনো লাভ আছে বস্তুর ভর যদি আমি বলে দিই? ওটার কোনো ইফেক্ট থাকবে এখানে? না, এখানে কোনো ইফেক্ট থাকবে না। ওটা থাকবে গতিশক্তির মধ্যে অথবা বিভব শক্তির মধ্যে, এগুলোতে আমার কোনো কাজে লাগবে না। আচ্ছা, তাহলে আমরা এখন কোনটা ইউজ করব? ডাব্লিউ ইকুয়াল টু এফএস ইউজ করব না এফএস কস থিটা ইউজ করব? এটা আরেকটা বড় কোশ্চেন। আমরা তখন বুঝলাম তাহলে কস থিটা কেন ইউজ করব না, কারণ এখানে বলটা, এটা কখন ইউজ হয় বলছিলাম, এফএস কস থিটা ইউজ হয় যখন বলটা ধ্রুব বল থাকে বা যখন বলের মান একই থাকে, সেম থাকে। কনফিউশনের জায়গাগুলো ক্লিয়ার হয়েছে এবার, যে কখন আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করব, কখন এই ফর্মুলা, এই ছোট ছোট জিনিস এগুলা থেকেই আসলে কোশ্চেন গুলো দেয়। জানলে সহজ, না জানলে অনেক কঠিন। তাহলে আমরা এখন ভেক্টর নিয়ে কাজ করব। আবার কোশ্চেন যে হ্যাঁ ভেক্টর নিয়ে কেন কাজ করতেছি? ঠিক আছে, দেখেন 2 লাইনের একটা কোশ্চেন, এটার মধ্যে কতগুলো জিনিস আসছে, ঠিক আছে? কারণ এখানে 3টা জিনিস নিয়ে কাজ করছে, 3জন 3 দিক থেকে যদি লাথি মারে, একবার মেসি এই দিক থেকে, আবার এই দিক থেকে হলো রোনালদো, আবার এই দিক থেকে ইব্রা, তাহলে 3টা অ্যাক্সিস বরাবর কাজ করতেছে না? একবার এক্স অ্যাক্সিস, একবার ওয়াই অ্যাক্সিস, একবার জেড অ্যাক্সিস। এটা কিভাবে বুঝলাম? এখানে 3টা আলাদা আলাদা ফোর্সের জন্য, এবং তাদের সরণ হচ্ছে 3 রকম। তো এখন আমাদের কি করতে হবে? এগুলাকে ভেক্টর বানাই নিতে হবে। কি করতে হবে? লিখে রাখেন, এগুলোকে কি বানাই নিতে হবে? যেহেতু এই ফর্মুলা অ্যাপ্লাই করব, এটার উপরে কিন্তু আমি ভেক্টর সাইন দিছি, এটার উপরে কিন্তু ভেক্টর সাইন, এগুলাকে কি বানাই নিতে হবে? ভেক্টর কোয়ান্টিটি বানাই নিতে হবে।
এবার বলেন রামি ফিসেন ভেক্টর কোয়ান্টিটি কেমনে বানায়? কোনো কিছু নাই। আমরা ভেক্টর কোয়ান্টিটি কিভাবে বানাইতে পারি? আমি কিভাবে জানবো? এটা একদম ভেক্টরের প্রথমে ছিল, এটা আমি পড়াইছি আপনাদের, বলতাম তখন যে কোনো একটা মান যদি দেওয়া থাকে, মানকে ভেক্টরে কনভার্ট করার উপায় হলো ওটাকে একটা একক ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করবে। কি বল লিখে রাখেন খাতায়, কোন একটা মান যদি দেওয়া থাকে, এটা খুব ভালো করে মাথার মধ্যে সেট করে নেন, এটার জন্য জীবনও না ভুলে। কোনো একটা মানকে ভেক্টরে কনভার্ট করতে, কোন একটা ভ্যালুকে ভেক্টরে কনভার্ট করতে কি করতে হবে? কি দিয়ে মাল্টিপ্লাই করব? একটা একক ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই একক করব। ভেক্টর। এটাই হলো এই অঙ্কের সবচেয়ে অদ্ভুত জিনিস, আর কিছুই না। ছোট মরিচের ঝাল বেশি না, এটার অনেক ঝাল। এটা কি অবজেক্টিভ এর? হ্যাঁ, অবজেক্টিভ আসছিল। এটা 2 মার্কসের কোশ্চেন আসছিল বোর্ডে, আর এটা অ্যাডমিশনে আসছিল। সবাই তো মনে সুখে মানে কি কি অঙ্ক দিল বুঝলামই তো না। ঠিক আছে, থিটা নাই বইলা ফাটায় ফলাইতাছে, থিটা নাই থিটা নাই থিটা নাই। আসলে এখানে আসলে থিটা কেন নাই, এটাই হলো সবচেয়ে বড় কারণ। সো আমাদের এখন প্রত্যেকটা জিনিসকে, এই যে 2 4 6 এটাকে কি করতে হবে? হ্যাঁ, এটাকে আমি 2i, হ্যাঁ 4j 6k, তিনটা, যেহেতু তিনটা আলাদা আলাদা ভ্যালু, তাই আমরা তিনটা আলাদা আলাদা ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করব। আর পরেরটা কি হবে? 1 2 3, তাহলে এটাকে লিখবো i j আর 2j, আর এখানে হবে 3k। 3k। তাহলে এখানে হলো w equal to fs, এটা হলো আমার f, f equal to এত, আর s equal to এত। এখন f এর ভ্যালু আর s এর ভ্যালু বসাই দিই, 2i প্লাস 4j প্লাস 6k। এখানে কেন যোগ করা হলো? কারণ তিনটা ভেক্টর একটা জায়গায় একটা পয়েন্টে মিলিত হয়েছে, হ্যাঁ, এই জন্য আমরা এটাকে যোগ করতেছি। আচ্ছা, এখানে মাঝখানে ডট হবে, সরি সরি, এখানে ডট প্রোডাক্ট, এই যে w equal to f into s, এখানে ডট, আর এটা হলো i 2j প্লাস 3k। এবার দেখি বল ডট প্রোডাক্টের ক্ষেত্রে নিয়ম কি ছিল, অ্যানসারটা কত হবে এটা? মনে নাই। আচ্ছা, আমি একটু রিপিট করি তাহলে। ডটে হলো i ডট i ইকুয়াল টু হবে 1, j ডট j ইকুয়াল টু হবে কি 1, k ডট k ইকুয়াল টু হবে 1। 1। ঠিক আছে, আচ্ছা কেন হলো? আচ্ছা, এটা কেন হয়? কারণ হলো i cos কত ডিগ্রি? 0 ডিগ্রি, j cos 0 ডিগ্রি, k cos 0 ডিগ্রি। 0 ডিগ্রি। 0 ডিগ্রি কেন? কারণ কে ভেক্টর আর কে ভেক্টর, কে ভেক্টর আই ভেক্টরের কথা যদি চিন্তা করেন, আই ভেক্টরটা কোন দিকে থাকে? এক্স অ্যাক্সিসে। আই ডট আই মানে আই এর দিকে আরেকটা ভেক্টর, আরেকটা আই ভেক্টর রাখলাম, তাহলে দুইটা ডিরেকশন কেমন হয়ে যেতেছে? দুইটা ডিরেকশন কেমন? একই দিকে না? তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0। এবার বুঝতে পারছেন? জে ডট জে উপর দিকে, দুইটাই উপরের দিকে, তাহলে কজ হবে 0 ডিগ্রি। এবার মাথায় ঢুকছে? মনে পড়ছে? এবার পড়ছিলেন এগুলো প্রশ্মিন কালে? আচ্ছা, আর ক্রসেরটা মনে আছে? আচ্ছা, তাহলে বলেন তো আই ডট জে কত হবে? 1 চিন্তা করে বলেন, আই আর জে এর ডিরেকশন কোন দিকে? আই এদিকে, জে এদিকে, মাঝখানে অ্যাঙ্গেলটা কত? 90। 90। তাহলে কি হয়? আই জে cos 90 ডিগ্রি, cos 90 এর ভ্যালু কত? 0 0 0। তাহলে দুইটা যখন ডিফারেন্ট থাকবে তখন তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হওয়ার জন্য 0। ডট প্রোডাক্টের ক্ষেত্রে 0, কিন্তু যদি ক্রস হয় i ইনটু আই,
ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে জে ইন্টু জে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কে ইন্টু কে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে সবগুলো হলো 0। কিন্তু যখন হবে আই ইন্টু জে জে ইন্টু কে কে ইন্টু আই তখন কত হবে? জানি না। আই হাই, এটা ভুলে গেছেন? আচ্ছা এটা পরের দিন দেখাবো, আপাতত ডটটাই মনে রাখেন। ডটটা মাথায় ঢুকছে না? আপাতত ডটটা মনে রাখেন, ডটটা মনে রাখেন। আমরা তাহলে এটা নিয়ে আবার আলোচনা করতে হবে, বেসিক ছিল তো। ওকে, 2i এর সাথে i মাল্টিপ্লাই করে দিলে তাহলে কত হবে বলেন? i এর সাথে i মাল্টিপ্লাই করতেছেন তাহলে কত হবে? 1 1। মানে তাহলে শুধু 2। শুধু 2। তাহলে i এর সাথে j i এর সাথে কে মাল্টিপ্লাই করার দরকার আছে? না 0। 0 হবে আন্ডার। 4 এর সাথে 1 2 মানে j এর সাথে j ক্যালকুলেট করবেন, 6 এর সাথে 8 k এর সাথে k ক্যালকুলেট করবেন, তাহলে 8 আচ্ছা প্লাস 18 তাহলে হবে 28 জুল। এইগুলোই হলো অ্যাডমিশনের কোশ্চেন, 2 লাইনের কোশ্চেন, বিশাল বিশাল চিন্তা। বুঝছেন ম্যাথটা পুরোপুরি? তাহলে আমরা এখানে অনেকগুলো জিনিস কিন্তু চিন্তা করছি। এখানে আমরা প্রথমে কি চিন্তা করে আসছিলাম, বলটা কেমন ধ্রুব বল হইতে হবে, কিন্তু এখানে আমরা কোশ্চেনে কি পাইছি, 3টা বল দেওয়া হয়েছে। তার মানে কি এই বলগুলা ধ্রুব বল না। দেন পরবর্তীতে এখানে যে জিনিসটা বলা হয়েছে যে এখানে যে বলগুলা দেওয়া ছিল 3টা বল, যেহেতু 3 দিকের ডিরেকশন, এই জন্য আমরা কি করছি, আর ডাব্লিউ ইকুয়াল টু এফএস, এফএসটা কি ভেক্টর কোয়ান্টিটি ছিল। সো আমরা এগুলাকে কি কিসে কনভার্ট করে নিতে হবে, ভেক্টর কোয়ান্টিটিতে কনভার্ট করে নিতে হবে। যদি আপনার কোশ্চেনে ভেক্টর কোয়ান্টিটি আগে থেকে বলা থাকতো কোনো দরকার হতো না। ক্লিয়ার হয়েছে? আর এখানে থিটা যদি দেওয়া থাকে, থিটার কোনো কাজ হবে না, ভর বলা থাকলে ভরের কোনো কাজ হবে না। কারণ ধ্রুব বলের ক্ষেত্রে সরি, যখন বলটা বারবার চেঞ্জ হয় বা ডাব্লিউ ইকুয়াল টু এফএস রিলেটেড ফর্মুলা তখনই আমরা অ্যাপ্লাই করব যখন এফ এর ভ্যালুটা বারবার বদলাবে। আর এফএস cos থিটা কখন আমরা অ্যাপ্লাই করব, যখন বলটা ধ্রুব থাকবে, একই থাকবে সবসময়। এবার মাথায় ঢুকছে পুরো ব্যাপারটা? বুঝছি। ওকে, আচ্ছা এটা কি আপনি জানেন যে কখন কোনো কিছুকে ইন্টিগ্রেশন করা লাগে, কখন কোনো কিছুকে ডিফারেন্সিয়েশন করা লাগে? আপনি কি দেখে বুঝবেন এটাকে ডিফারেন্সিয়েশন করব বা এটাকে ইন্টিগ্রেশন করব? আচ্ছা বুঝছি, চিন্তা করা লাগবে না। যখন কোয়ান্টিটি গুলো গুণ আকারে থাকবে, কোয়ান্টিটি বা ফাংশন গুলো কি আকারে থাকবে, গুণ আকারে থাকবে, তখন ইন্টিগ্রেশন, তখন ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে কি, যোগ করা। হ্যাঁ, আমরা গুণের সাথে যোগের একটা রিলেশন আছে না? হ্যাঁ, গুণের সাথে যোগের রিলেশন আছে না? অনেকগুলো জিনিস যখন থাকে একই রকম বা বারবার থাকে, রিপিটেটিভ, প্রত্যেকবার থাকে, তখন আমরা কি করি, এটাকে গুণ করি। মাথায় থাকবে এটা ইন্টিগ্রেশনের সময়। তাহলে আমাদের কি করতে হয়, যেমন ডাব্লিউ ইকুয়াল টু ধরেন আছে এফএস, তাহলে বলেন তো এখানে টোটাল কাজ কতটুকু হয়েছে, সম্পূর্ণ কাজ, এটা বের করার জন্য তাহলে আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। বুঝতে পারছি? আচ্ছা হ্যাঁ, আর ডিফারেন্সিয়েশন কখন করতে হয়, যখন ভাগ আকারে থাকে, ভাগ আকারে থাকে তখন আমরা কি করব, ডিফারেন্সিয়েশন। খুবই চমৎকার একটা জিনিস এটা, এটা যদি আপনার মাথায় থাকে, আপনি যে কোনো ফিজিক্সের ফর্মুলা দেখলে আপনি বুঝে যাবেন এখানে আপনি ডিফারেন্সিয়েশন করবেন নাকি ইন্টিগ্রেশন করবেন। ঠিক আছে? আচ্ছা, তো এটার একটা এক্সাম্পল আপনি দিতে পারবেন যে ভাগ আকারে কোনো ফর্মুলা আপনি জানেন,
এবং ওটাকে ডিফারেন্সিয়েশন করতে পারেন বা করছেন। আপনি তো অনেকগুলো ডিফারেন্সিয়েশনে ম্যাথ করছেন, সো ওখানে অবশ্য ফাংশন আকারে দেওয়া ছিল, ওটা বোঝাটা একটু ডিফিকাল্ট, কিন্তু ডিফারেন্সিয়েশন কখন করতে হয় এটা কি আইডিয়া করতে পারেন? আচ্ছা, বুঝছি। আপনি এই ফর্মুলাটা দেখছেন, v = s/t, দেখছেন না? হ্যাঁ। আচ্ছা, a = v/t দেখছেন? হুম। আচ্ছা, এটাকে যে এরকম লেখা হয় v = ds delta s/delta t, অথবা এটাকে লেখা হয় a = delta v/delta t, দেখছেন এরকম? হুম। এই যে ডেল্টা মানে কি? পরিবর্তন সময়ের সাথে। এবং এগুলো সংজ্ঞাগুলো কিভাবে দেওয়া খেয়াল করে দেখেন তো। বেগের সংজ্ঞা কি? সময়ের সাথে স্বর্ণের হারকে আমরা কি বলি? হার মানে কি? সময়ের সাথে বেগ। স্মরণের পরিবর্তনকে আমরা বলি। এই যে দেখছেন পরিবর্তন কথাটা আছে, এই জন্য আমরা ডিভাইড করতেছি, স্মরণের হারকে বেগ বলে। আবার ত্বরণ মানে কি? সময়ের সাথে সময়ের সাথে বেগের হারকে। বেগের পরিবর্তনের হারকে, ঠিক আছে? হ্যাঁ। বেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলি। পরিবর্তনের হারকে। হ্যাঁ, ত্বরণ। এই জন্য আমরা এরকম ডেল ভি বা ডেল টি দিতে পারি। সময় যত বাড়বে কমবে ওইটা অনুযায়ী বেগের পরিবর্তনটা বাড়বে কমবে ওই ওই কন্ডিশনের জন্য। সো এটা কি ভাগ আকারে আছে না? এবং খেয়াল করছেন এগুলাতে আমরা দেখবেন এই টাইপের ম্যাথে আমরা ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে? অথবা এটাতে আমরা কি করব? ডিফারেন্সিয়েশন করব, dv/dt। এবার বুঝতে পারছেন ডিফারেন্সটা কোথায়? কখন আমি দেখেই বুঝবো ইন্টিগ্রেশন, কখন আমি দেখেই বুঝবো ডিফারেন্সিয়েশন। ইজি একটা জিনিস ডিফারেন্সিয়েশন। মাথায় থাকবে। আর ডিফারেন্সিয়েশন মানে কি? ডিফারেন্সিয়েশন মানে একটা জিনিসকে ছোট ছোট টুকরা করা। আর ভাগ মানে কি? ভাগ মানে কি করা হয়? জিনিসটাকে ছোট করা হয় না, ডিভাইড করা। ডিভাইড করা হয়। সো এবার মাথায় থাকবে এই দুইটা ব্যাপার। হুম। এবার কি আমরা একটা ম্যাথ করি? হ্যাঁ, আচ্ছা। এই রিলেটেড মানে খুবই, মানে এটা জানলে আপনার অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস ইনফো লিখে রাখেন, ওই দুটো লাইন লিখে রাখছেন? হ্যালো হ্যাঁ, এক্সাম্পল সহ লিখছি। লিখছেন? না। এক্সাম্পলটা লিখে রাখবেন না, পরে তো বুঝবেন না। আবার লিখছি। এক্সাম্পলটা সহ লিখে রাখেন, কিন্তু এক্সাম্পল দিলামই এই জন্য। হয়েছে। আচ্ছা, আচ্ছা, এবার খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, এটা নোট আকারে লিখে রাখেন। পরিবর্তী বল দ্বারা কৃত কাজের ক্ষেত্রে ফাংশন দেয়া থাকবে। পরিবর্তী বল দ্বারা কৃত কাজের ক্ষেত্রে সবসময় একটা ফাংশন দেওয়া থাকবে, ঠিক আছে? আর এরপরে আপনাকে ওই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করতে হবে অথবা ডিফারেন্সিয়েশন করতে হবে, এটা আপনি চেহারা দেখা বলবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা ছোট্ট ছবি আঁকবো কোশ্চেনটা সলভ করার জন্য। পরিবর্তী বল মানে বুঝছেন? না। আচ্ছা, তাহলে এটা নিয়েও কথা বলি। পরিবর্তী বল এটা বলেন, এটা হলো অনেকটা ওই আমাদের গভর্নমেন্টের মুড সুইং এর মতো ইয়ার, এই যে এক্সামের, ঠিক আছে? তো ওনারা ধরেন, হ্যাঁ চেঞ্জ হয় বারবার। হ্যাঁ সেই এই উদাহরণ দিলে একদম মাথার মধ্যে সেট না। আচ্ছা, ধরেন ওদের যে মুড, আমরা এরকম একটা গ্রাফ চিন্তা করি, হ্যাঁ? ওদের মুডের একটা গ্রাফ আঁকবো, মুড ভার্সেস আপনাদের এক্সাম ডেট, ঠিক আছে? দিন যত যাবে ওদের মুড বারবার, এই যে আমরা একটা প্রাইম একটা টাইম ধরে নিই, এই যে জুন মাসটা মনে করেন, জুন মাসের টাইমটা
ওরা ফার্স্টে ধরে নিছে, ওরা প্রথম দিকে এই ঈদের আগে বলছিল না আমরা এখন স্কুল খুলবই না। এরপরে ওদের মুড চেঞ্জ হয়ে গেল, না 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 ডেট আসতেছে, একটু পোলাপাইনরে প্যারা দেই, ফোর্স বাড়াই, ঠিক আছে, পোলাপাইন যাতে একটু পড়াশোনা করে। তখন আমরা কি করলাম, ফোর্সটা একটু বাড়াই দিলাম যে ওরা একটু পড়াশোনা করে। তাহলে প্রথমে ছিল ফোর্স 1, একটা ফোর্স ছিল শান্তশিষ্ট অবস্থা। এরপরে ওরা কি করলো, ফোর্সটাকে বাড়াই দিল। তাহলে এটা কি বাড়ানোটাকে মানে উপরের দিকে যাবে না, ফোর্স 2 হবে। হ্যাঁ আচ্ছা, এখন এরপরে যখন দেখলো যে আরে জুন মাস এসে পড়তেছে, তাহলে এক কাজ করি, বলি যে না 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 স্কুল খুলবই, কোনো মিস নাই, ঠিক আছে, ফোর্স আরো বাড়াই দিল। বারবার সবাই দেওয়া বলাইতেছে যে এক্সাম খুলবে, ওদের মুড সুইং হইতেই আছে, মুডটা বাড়তেই আছে। এরপরে যখনই জুন মাসটা আসলো, ওই দিনই একজন কেউ রিড কেটে দিল, বলার পর ঠাস কেটে ওদের মুড চেঞ্জ, আস্তে আস্তে কমা শুরু করলো, ঠিক আছে। এবং এক্সাম ডেট কি হলো, দিন আরো বাড়তেছে, দিন যত যায় ওদের মুড আরো ডাউনগ্রেড, কারণ করোনা বাড়তেছে, মুড আরো কমতেছে, যে পরীক্ষা তাহলে হবে না, ফোর্স। এবং স্টুডেন্টদেরও কি অবস্থা হবে, আস্তে আস্তে ফোর্সটা, পড়াশোনার ফোর্স আস্তে আস্তে কমতে থাকে। মাথায় ঢুকছে ব্যাপারটা? কমবে। হ্যাঁ। হুম। আচ্ছা, এইটাকে এখন আমরা চিন্তা করব, হ্যাঁ আচ্ছা এটাকে এখন আমরা চিন্তা করব ইয়ে দিয়ে, স্মরণ দিয়ে, স্মরণ ভার্সেস, মানে এই ডেটের জায়গায় আমরা এখন স্মরণ চিন্তা করব, আর ওই যে মুডের জায়গায় আমরা কি চিন্তা করব, ফোর্স, ঠিক আছে। তো ধরেন এখানে একটা অবজেক্ট ছিল, এটাকে আপনি F1 ফোর্স দিয়েছেন, এরপর আপনি ফোর্সটা বাড়াইতে থাকেন, বাড়ানোর পর F2 ফোর্স বানায়, এরপরে আরো ফোর্স বানায় F3, এরপরে আরো ফোর্স, এরপরে কি হলেন, ফোর্সটা কমানো শুরু করলেন, এরপরে আস্তে আস্তে আরো ফোর্স কমাতে কমতে F5 এ চলে আসে। তাহলে এখানে ওদের যেই ফোর্সের পরিবর্তনটা, এখানে একটার জন্য এখানে একটা স্মরণ, এই স্মরণের জন্য ফোর্স একরকম, এখানে স্মরণের জন্য ফোর্স একরকম, এখানের জন্য ফোর্স আরেক রকম, এখানের জন্য একরকম, এখানের জন্য এরকম লম্বা লম্বা কেন দাগ দিচ্ছি, এই যে দেখেন, প্রথম দিকে যখন ঈদের আগে তখন ওদের ফোর্স একরকম ছিল, ঈদের পরে মাঝামাঝি ফোর্স বাড়ছে, যখন একদম এই জুন মাস চলে আসলো তখন একরকম ফোর্স। তার মানে এখানে যখন একটা অবজেক্ট ধরেন এখান থেকে এখানে আসলো, ঠিক আছে, তখন স্মরণ হলো, তখন এই স্মরণের জন্য ফোর্স হলো একরকম, এরপরে আবার আরেকটু স্মরণ ঘটলো, তাহলে ডেল্টা এস অল্প পরিমাণ স্মরণ, এগুলো আসলে ছোট ছোট জিনিস করে দেখানো হচ্ছে, তখন আবার ফোর্সটা বাড়াই দিল, তারপরে আবার একটু স্মরণ ঘটলো, তারপরে আরো স্মরণ ঘটলো, তারপরে আরো স্মরণ ঘটলো। পুরো সিচুয়েশনটা কি মাথায় ঢুকছে, যেখানে স্মরণটা বারবার চেঞ্জ হইতেছে এই জন্য, এবং ফোর্সটা বারবার চেঞ্জ হইতেছে, এবং এটার জন্য কি হইতেছে, স্মরণটা পরিবর্তন হইতেছে, ফোর্সের জন্য স্মরণটা বারবার বদলাচ্ছে, স্মরণ পরিবর্তন। হুম। মাথায় ঢুকছে? আচ্ছা, হ্যাঁ এখানে প্রত্যেকটা স্মরণ সমান, কি বললাম, প্রত্যেকটা স্মরণ এখানে সমান। সমান। ওই যে গভর্নমেন্ট যেমন একটা নির্দিষ্ট ডেট পর পরই আইসা বলে যে পরীক্ষা হবে, ওরাও এরকম, প্রত্যেকটা ডিস্টেন্স সবসময় কেমন হবে, সমান। সমান। কিন্তু কোন জিনিসটা এখানে চেঞ্জ হচ্ছে, ওদের মুড, মুড মানে কোনটা, যে বল বা ফোর্স, বল। বলটা এখানে বারবার চেঞ্জ হচ্ছে। তাহলে এবার এই জায়গায় কতটুকু কাজ করা হয়েছে, এই জায়গার মধ্যে, বা এইখানে এখানে কতটুকু কাজ হয়েছে, F1 S ডেল্টা এস বলতে পারি, W ইকুয়াল টু FS এর মতো করে, হ্যাঁ। হ্যাঁ। তারপরে সেকেন্ড সিচুয়েশনের জন্য কতটুকু, F2S বলতে পারি, F2 ডেল্টা এস। ডেল্টা এস। 3 নম্বরের জন্য কি হবে, F3 ডেল্টা এস। 4 নম্বরের জন্য হবে F4 ডেল্টা এস। তো এরকম অনেকগুলো হতে পারে, ডট 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 করে আমরা অনেকগুলো বলতে পারি, এই FN পর্যন্ত বলতে পারি, হ্যাঁ, FN ডেল্টা এস। এন পর্যন্ত কেন বলছি এটা বুঝছেন, যে অসীম পর্যন্ত হতে পারে, যা ইচ্ছা তাই। তাহলে এই যে সবগুলা, তার মানে এখানে টোটাল কাজটা হয়েছে কতটুকু, এখান থেকে এই যে এ পর্যন্ত আনলাম, তাহলে টোটাল কাজ হয়েছে কি এতটুকু, এই জায়গাটা পুরাটা কাজ। মানে এই যে ওই গভর্নমেন্টের মতো প্রথম থেকে মানে প্যারা দিতেছে এই পর্যন্ত প্যারা দিল, তারপরে দেখলেন পরীক্ষায় হবো না, তখন কি হলো, কাজের ফলাফল শূন্য। তার মানে এই পুরাটা একটা কাজ হয়েছিল, কিন্তু সেই কাজের মান কত, শূন্য। ওটা হলো ওদের সিচুয়েশনে, কিন্তু আমাদের এখানে কাজ হবে শূন্য হইতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। তাহলে এখানে এই পুরাটা সিচুয়েশন আসলে কি রিপ্রেজেন্ট করতেছে আমাকে,
টোটাল কাজের পরিমাণ বুঝাইতেছে না? টোটাল কাজ, টোটাল ওয়ার্ক, এটা কি বুঝতে পারছি? আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এবার এটাকে এভাবে লিখলে কি খুব দর্শনীয় কিছু হবে? সামেশন অফ এফ ডেল্টা এস, ওই যে আমি না, মনে করাই দিই, সামেশন অফ এক্স এরকম ইয়েতে করছিলেন আপনারা, আরে পরিসংখ্যানে মনে আছে? সামেশন অফ পরিসংখ্যানে। x1 x2 x3 এরকম করে করে xn পর্যন্ত আপনাকে যোগ করতে বলা হতো, মনে পড়ছে? এবার এখানে বলা হতো i equal to 1 থেকে i equal to 100, n equal to 100, মানে 1 থেকে 100 পর্যন্ত যোগফল। তখন লিখতেন 1 2 3 ডট 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 100, এরকম করে লিখতাম আমরা, ঠিক আছে? সামেশন অফ x equal to i equal to 1 থেকে n equal to 100। তো এই যে সামেশন অফ f কেন বলতে পারলাম, কারণ f1 থেকে শুরু করে fn পুরাটাকে আমি বুঝাইছি। কিন্তু এই ডেল্টা এস কিন্তু সব জায়গায় কি, এই ডেল্টা এসটা যদি আমরা কমন নিয়ে নিতাম, ডেল্টা এসটা কমন নিতে পারতাম না? কমন নিলে কি হতো ওটা আমি দেখাই নাই। ডেল্টা এস ইকুয়াল টু, আমি ডেল্টা এসটা যদি কমন নিতাম তাহলে হয়তো f1 f2 f3 ডট 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 fn পর্যন্ত হতো। এই ব্যাপারটা বুঝতে পারছেন? যেহেতু ডেল্টা এসটা সবগুলোতেই কমন। ওকে, কিন্তু 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 একটা জিনিস আছে, সেটা হলো এখানে আবার আমরা লিমিট ঢুকাবো। w ইকুয়াল টু লিমিট ডেল্টা এস যদি টেন্স টু 0 হয়, তাহলে সামেশন অফ এফ ডেল্টা এস, ঠিক আছে? ডেল্টা এস যদি 0 খুব কাছে হয় তখন হবে সামেশন অফ এফএস। আচ্ছা, এটা এটা দরকার নেই, এটা দরকার নেই, এটা বাদ দেন, এটা বাদ দেন, এটা শুধু শুধু প্যারা হবে, এটা বুঝাইতে গেলে আরেক টেস্ট লাগবে। ওই জিনিসটা মাথার মধ্যে সেট হয়েছে যে কেন এখানে পরিবর্তী বল হইতেছে বা কিছু? হ্যাঁ, এটা বুঝছি। আচ্ছা, আর এখানে w ইকুয়াল টু আমরা পাইলাম f ডেল্টা এস। আচ্ছা, আমরা কি এই ডেল্টা সামেশন অফ f ডেল্টা এস, ডেল্টা এস এর বদলে আমরা fds বলতে পারি? বললে কি ভুল কিছু হবে? কিভাবে? ডেল্টা এস মানে কি, পরিবর্তন না? ও আচ্ছা, হ্যাঁ। এটাকেই তো ডিএস আকারে লেখা হয়, এই যে হ্যাঁ, ডেল্টা, হ্যাঁ, এটাই তো পরে ডি, ঠিক আছে? একই জিনিস, ডিএস যে কথা আর ডেল্টা এস একই কথা, কোনো পার্থক্য নেই, বা আমরা ডিএস যেটা লিখি একই কথা, পরিবর্তন। আচ্ছা, সো এখন আমরা এখানে লিমিট দিতে পারি, ইন্টিগ্রেশন করব এফডিএস, ঠিক আছে? সো ডাব্লিউ ইকুয়াল টু হবে আমাদের এফডিএস। এখানে একটা লিমিট থাকতে হবে, কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত কাজ করছি এটা আমাদেরকে বলে দেওয়া থাকতে হবে। যাই হোক, এই পুরো ব্যাপারটা মাথায় ঢুকছে? পরিবর্তী বল জিনিস তো আমরা একটা ম্যাথ সলভ করব প্রবলেমটা হলো, যদি f ইকুয়াল টু 2s প্লাস 1 বল 1 মিটার হতে 3 মিটার সরণে কাজ করে, তবে কৃত কাজ করে। হ্যালো, কোশ্চেনটাকে তুলেন, তারপরে আমি কথা বলছি। এটা করে শেষ করব, মাথা কাজ করতেছে না, মাথা ধরায় ফেলছি না আজকে, কঠিন জিনিস পড়ায় ফেলছি। আমার জ্বর আসবে মনে হয়, এই কারণে এরকম লাগছে, মাথা ধরে গেছে পুরো, পা ব্যথা। হ্যাঁ, ওয়েদার চেঞ্জের কারণে। হ্যাঁ, পা ব্যথা করতেছে প্রচন্ড লেভেলের, জ্বর আসার আগে এটা হয়, পা ব্যথা করতেছে। আচ্ছা, এখন এই যে f equal to 2s plus 1, এখানে সাইডে খাতার সাইডে এখানে লিখে রাখেন কমন মিস্টেক। এই ম্যাথ করতে গেলে কমন একটা মিস্টেক করে সব। কমন মিস্টেক কি? মনে এর খুশিতে 1 মিটার আর 3 মিটার দিছে, তাইলে তো এক কাজ করি, এস এর ভ্যালু দেওয়া আছে, এস এর ভ্যালু হলো কত? 3 মিটার, একবার আছে 1 মিটার, 1 মিটার বসাই, 2 × 1 2,
এফ এর ভ্যালু 3 নিউটন ঠাস। আরেকবার বলছে 3 মিটার, তাহলে এস এর ভ্যালু কত বসাবো? 3 বসাবো। 3 দুগুণা 6 একে 7। হ্যাঁ, এই 3 নিউটন আর 7 নিউটন, অ্যান্সার আসবে আন্ডার। স্যার খুশি দিয়ে দিবে আন্ডার। ঠিক আছে, এখানে কৃতকাজ ওই যে ডাব্লিউ ইকুয়াল টু এরপরে বসাবেন এফএস কস থিটা। হ্যাঁ, কিন্তু কিচ্ছু হবে না, পুরাটা ভুল। এখন ব্যাপারটা হলো ভুলটা কেন, দেখি এটা আপনি বলতে পারেন কেন এই ভুলটা কেন, এখানে ভুল হয়েছে কেন? তো 1 মিটার হতে 3 মিটার বলছে। হ্যাঁ, তার মানে কি আমি 2 মিটারে কতটুকু কাজ হয়েছে এটা বাদ দিয়ে দিছি না? হ্যাঁ। আবার ধরেন 1.5 মিটারে কত কাজ হয়েছে এটাও বাদ দিছি। তাহলে অনেকগুলো জিনিস কিন্তু আমরা বাদ দিয়ে দিছি, বুঝতে পারছি? এই জন্য এই ভুলটা হয় এটা করতে গেলে। তো এটা করতে গেলে এখন আমরা কোন কনসেপ্টের হেল্প নিব? আমরা বলছিলাম মাত্র যে ফাংশন যদি থাকে 2s + 1, এটা একটা ফাংশনের মতো লাগতেছে না? 2s + 1, ওই যে 2x + 1 থাকে এরকম, f of x = 2x + 1। হ্যাঁ, এবং এটা দেখেই বুঝে যায় f = f, এরকমই থাকবে, ফাংশন আকারে দেওয়া থাকবে, এটা দেখলেই চিনবেন যে। আর এটা কিভাবে আছে, যেহেতু কাজ বলছে তাহলে আমরা কি করব, এটাকে ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, তাহলে w = f ds। f এর ভ্যালু কত? f মানে হলো এই 2s + 1। এবার কি বোধগম্য হইয়াছে যে কেন আমরা এখানে ইন্টিগ্রেশন করিলুম? এটা লিমিট লাগবে না, লিমিট ছাড়া কি ইন্টিগ্রেশন হয়? না, লিমিটটা কত? 1 থেকে 3। আরে বাপ রে, পুরাই রামকৃষ্ণ ইন্টারেস্টিং, শাবাশ, হইছে। কারণ এখানে পুরা কাজটা হইছে 1 মিটার থেকে 3 মিটারের মধ্যে, এর বাইরে না, এই রেঞ্জের মধ্যে হইছে। এই যে এটা এটা হলো রেঞ্জটা বোঝায়, 1 মিটার থেকে 3 মিটারের মধ্যে। তো এখন ইন্টিগ্রেশন করে আমাকে অ্যানসার বলে দেন দেখি। সেটা তো পুরাই ফর্মে আপনি সব বলে দিয়েছেন। ইন্টিগ্রেশন মনে নেই আমার, আমি তো এটা করিনি এখনো। ইন্টিগ্রেশন মনে নেই আমার, করে নেই। আচ্ছা বলে তো দিতেছি। ডিফারেন্সিয়েশন করতেছিলাম। আপনি যখন কোনো কিছু এমনি বলেন আমার একটা হাসি পায়, মানে ইন্টিগ্রেশন মনে নেই আমার, তাড়াতাড়ি করে বলেন না। আল্লাহ। আচ্ছা বলে দিচ্ছি। সো ইন্টিগ্রেশনের সময় একই জিনিস, যে এলওসি করব, এটাকে দুইটা ভাগে প্লাস আছে। সো এক পাশে লিখবো 2s ds, আরেক পাশে লিখবো কি 1 ds। লিখতে পারি? প্লাস অনুযায়ী ভাগ করছি, এখানে 1 থেকে 3 হবে, এখানে 1 থেকে 3 হবে। ওকে, সো ইন্টিগ্রেশনের x⁴n এর জন্য ইন্টিগ্রেশন কি ছিল? x⁴n + 1 / n + 1, মনে আছে? না। আচ্ছা এখন মনে করেন, মানে পাওয়ারটার সাথে এক যোগ হবে, আবার নিচে শুধু পাওয়ারটার সাথে এক যোগ করবেন শুধু, এখানে এক্স টেক্স থাকবে না, বুঝছেন? মানে পাওয়ার মানে ফাংশন, মানে ফাংশনটার সাথে একবার, ফাংশনের যেটা পাওয়ার থাকবে ওটার সাথে একবার এক্স এক যোগ, আর নিচে হলো পাওয়ারটার সাথে এক যোগ করে দেবেন। তাহলে 2টা আর আমার রাখার দরকার নাই, না রেখে কি করব, এই এস নিয়ে কাজ করব, যেহেতু আমরা এস এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, এই যে এস এর সাপেক্ষে, তাহলে আমরা কি লিখবো, এস এর পাওয়ার কত, এখানে এস ডি এস এর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কত হবে, এখানে এস এর পাওয়ার কত, 1। 1। তাহলে কি হবে, s⁴ এই 1 এর সাথে আরো 1 অ্যাড হবে, আর এই 1 এর সাথে 1 অ্যাড করে নিচে লিখব, তাহলে কত আসে, s⁴ 2 / 2, আর এখানে হবে 1 থেকে 3 পর্যন্ত। বুঝা গেছে? দেন এটা 1 তো আমার ধরা না ধরা একই কথা, তার মানে এখানে কি হবে, ইন্টিগ্রেশন অফ ডিএস, অনেকগুলা ছোট ছোট ডিএস কে যদি আমি অ্যাড করি, ঠিক আছে, মনে করেন অনেকগুলো ছোট ছোট পুতির মালা অ্যাড করলেন, ছোট 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 পুতির মালার মালাগুলো অ্যাড করলেন, সরি কি কইতাছি, হ্যাঁ হ্যাঁ পুতিগুলো অ্যাড করলেন, তাহলে আপনি কি পাবেন, একটা মালা। পুতির মালা পাবেন। তাহলে অনেকগুলো ছোট ছোট ডিএস 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 যদি অ্যাড করেন, তাহলে আপনি পুরা কি পাবেন, অনেকগুলো ছোট ছোট দূরত্ব যদি অ্যাড করেন, তাহলে আপনি পুরো দূরত্বটা পেয়ে যাবেন না? তাহলে এটা ইন্ডিকেশন কত হবে, এস।
কথাটা বুঝতে পারছি কেন এটা এস হলো? অনেকগুলো ছোট ছোট ডেল্টা এক্স যদি অ্যাড করেন তাহলে আপনি কি পাবেন? এস। এস। ঠিক আছে, আচ্ছা ধরেন আপনার স্কুল লাইফের পুরা এক একটা ক্লাস যদি চিন্তা করি, ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 4 এখন থেকে 10 পর্যন্ত, তাহলে পুরাটা দিয়ে আপনি কি পাবেন? পুরো স্কুল লাইফ পাবেন। এটা কিন্তু একটা ইন্টিগ্রেশন। ঠিক আছে, আপনি কত বছর ক্যাপ্টেন ছিলেন ওটা হলো ওই 5 বছরের ইন্টিগ্রেশন। 5 বছর যখন আমি বলি এটা একটা ইন্টিগ্রেশন। আচ্ছা, এই যে আপনার মেকআপ বক্স ইউজ করেন, এটার এক একটা প্যালেটের মধ্যে অনেকগুলো অনেকগুলো ছোট 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 রং থাকে, পুরাটা মিলে কি হয়? একটা প্যালেট বক্স হয়, ঠিক না? মানে বক্স, ওই বক্সটাকে আমরা বলবো এটাও একটা ইন্টিগ্রেশন উল্টা হবে। আবার যদি আমরা ওই বক্সটাকে খুলি, ওটারে ওই পুরা যে মেকআপের যে কি বলে কালার গুলো থাকে ওগুলো যদি ছোট ছোট করে আলাদা করে ফেলি সব মিলে সবগুলোকে, ইন্টিগ্রেশন। হ্যাঁ কেউ এসে মনে করেন আজকে আপনার উপর প্রতিশোধ দিব, ওগুলো সব আলাদা করে ফেলবে, ভাঙ্গা চিরা শেষ, তখন কি হবে? ওটা হলো ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে এখানে 1 থেকে 3 পর্যন্ত। ওকে, তারপরে কি করতে হয় মনে আছে? এতটুকু তো মনে থাকার কথা। এরপরে খেয়াল আছে? হ্যালো 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 হ্যালো, কথাই হ্যালো, হ্যালো কিচ্ছু শুনি নাই। হ্যালো। হ্যাঁ, কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কথা শোনা যেতেছে। আচ্ছা, বলতেছিলাম যে এখন এখানে কি করব এরপরে? ওই যে বসাবো। হ্যালো, হ্যাঁ, এরপরে কি করতে হয়? লিমিট বসাবো। আচ্ছা, আমি তো ভাবছিলাম আপনি মনে 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 গান গাইতেছেন, তুঝে ইয়াদ না মেরে ইয়ার কিসি সে আপনা কেন, ওই অবস্থা হয়ে গেছে, কিচ্ছু মনে পড়তেছে না। আচ্ছা এসে ওর মতো এই গান কেন আসলো? আচ্ছা, এস এর জায়গায় আমরা কত বসাবো? একবার 3 বসাবো, 3 স্কয়ার বাই 2। এরপর কি করতে হয়? আপার লিমিট থেকে লোয়ার লিমিটটা বাদ দিতে হয়, বিয়োগ করতে হয়। আবার 1 স্কয়ার বাই 2, এটা কি বুঝতে পারছেন কিভাবে করা হলো? এস এর জায়গায় একবার 3 বসাবো, এস এর জায়গায় 1 বসাবো। বিয়োগ কেন করা হলো? কারণ এটা ছিল বড় আর এটা ছিল ছোট, আপার লিমিট থেকে আমরা লোয়ার লিমিটটা বিয়োগ করতেছি, দ্যাট ইজ দ্য রিজন। ওকে, আচ্ছা এখানে কি হবে? এখানে একবার কত বসাবো? এখানে বসাবো 3, আরেকবার বসাবো 1, 3 - 1। সো এটার অ্যান্সার হলো 2 ইনটু 2, 3 3 9, 9 মাইনাস 1, 1 8 8 8, তারপরে হবে 2, 2 2 কাটি 8 প্লাস 2, তাহলে আমরা অ্যান্সার পাবো 10 10 10 10 জুল। দিস ইজ आवर অ্যান্সার। টোটাল কাজের পরিমাণ 10 জুল। বুঝতে পারছেন? কিন্তু মজার ব্যাপার কি, অদ্ভুত ব্যাপার হয়েছে একটা, এই দুইটা যোগ করলেও 10 জুল আসতেছিল। এত কষ্ট করলাম কে? সবসময়